রাষ্ট্র নির্বাচনে প্রচারণা তুঙ্গে এখন এই মুহূর্তে যারাই প্রার্থী আছেন তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের সাথে আজকে মুখোমুখি হয়েছে রাষ্ট্র নির্বাচনে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলে মনোনীত যিনি এখানে রয়েছেন জিএস প্রার্থী আফরিন জাহান। আমরা তার সাথে কথা বলবো, জানবো রাকসু নিয়ে তার পরিকল্পনা, তার প্রতিশ্রুতির কথা। শুরুতেই আফরিন জাহানের কাছে জানতে চাই, আপনাদের এই যে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ এই প্যানেলের নামকরণের সার্থকতা কি, কেন এই নামটা দিলেন? আমরা এই রাকসুর মাধ্যমে একটা মৌলিক পরিবর্তন আনতে চাই। দেখেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই দেশ নিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু আদতে কি আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি? এই দেখা যায় যে ২০২৪ সালের যে অভ্যুত্থানটা ঘটে গেল, একটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়ে গেল, কিন্তু বাংলাদেশের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, কোথার কোনো পরিবর্তন ঘটল না। আমরা চাচ্ছি এই রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, মানে এই রাকসুর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা মৌলিক পরিবর্তন আনতে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ বলবো না, সাধারণ শব্দটা সবাই খুব ব্যবহার করতেছে, অসাধারণ শিক্ষার্থী হয়ে বলতে চাই যে এই পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু। দেখেন, কারণ পোষ্য কোটার কবর হয়ে গেছে অনেক আগেই। কবর থেকে কি কোনো মানুষ বা প্রেতাত্মাকে মানে সাধারণ শিক্ষার্থী, অসাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। এখন পোষ্য কোটা নিয়ে প্রশাসন কেন এখন এই সময় এসে তালবাহানা করতেছে, এটা মানে প্রশাসন, আমি মনে করি এটা খুব একটা দুঃখজনক একটা বিষয়। কারণ এতদিন কোনো এটা নিয়ে খোঁজ খবর ছিল না। যখনই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখনই তারা এই বিষয়টা আবারও ইস্যু করে তুলতেছে। তবে এটা করে কোনো লাভ হবে না, কারণ অসাধারণ শিক্ষার্থীরা কখনো এটা মেনে নেবে না, কারণ পোষ্য কোটার কবর অলরেডি হয়ে গেছে। আমরা দেখেছি ব্যালট পেপার নিয়ে একটা দল, একটা প্যানেল আসলে প্রশ্ন তুলেছিল যে ব্যালট পেপার, ব্যালট বাক্স যেটা সেটা স্বচ্ছ হতে হবে, ব্যালট পেপার হাতে গুনতে হবে। আপনাদের প্যানেল থেকে ব্যালট পেপার অস্বচ্ছ, স্বচ্ছ হওয়া কিংবা মেশিনে গোনা, হাতে গোনা নিয়ে কোনো তর্ক বিতর্ক রয়েছে কি? দেখেন, এখন ডিজিটালের বিষয়গুলোতে যে জিনিস সেট আপ করা হয় সেই জিনিসটাই হয়ে যায় অলরেডি, তো এটা নিয়ে প্রশ্নবিদ্ধ থেকেই যায় আমাদের। আপনাদের প্যানেলের অনেক সদস্য আছে, আপনারা কি পূর্ণাঙ্গ প্যানেল কিনা, কোন রাজনৈতিক মতাদর্শে আপনারা বিশ্বাসী কিনা? আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা একসাথে রাজপথের লড়াই সংগ্রাম করে আসতেছি, তাদের মধ্য থেকে একটা পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি বলবো স্বতন্ত্রভাবে না, কারণ আমি মনে করি যে এককভাবে আসলেই যতটা কাজ না করা যায় সম্মিলিতভাবে তার চেয়েও বেশি কাজ করা যায়। কারণ একটা জিনিস আমি এক্সাম্পল হিসেবে বলি, এই যেমন ধরেন হাসিনার শাসন আমলে কিন্তু সে তার একক মতাদর্শকে কিন্তু এস্টাবলিশড করতে চেয়েছে, যার ফলে আদার্স যে মতামত সেগুলোকে গ্রহণ করেনি। কিন্তু আমরা মূলত যে পদের জন্য যোগ্য, যে স্পোর্টসম্যান, যে বিতর্ক সাহিত্যিক সম্পাদক, মানে যে পদের জন্য পারফেক্ট, আমরা মূলত তাকে সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি সম্মিলিতভাবে শিক্ষার্থীদের মধ্যে থেকে নিয়ে। রাজনৈতিক মতাদর্শ আছে কি? দেখেন, আমরা কেউ রাজনীতির বাইরে না, মানুষ মাত্রই হচ্ছে পলিটিক্যাল এনিমাল, সেটা জানেন। আর আমরা যে এই ইউনিভার্সিটিতে আসছি, এইখানে আমরা পড়াশোনা করার জন্য আসছি, কিন্তু এই রিডিংটা কিন্তু হচ্ছে প্রাইমারিলি একটা একাডেমিক অ্যাক্ট, বাট ফাইনালি কিন্তু এটা একটা পলিটিক্যাল অ্যাক্ট। কোনো মানুষই রাজনীতির বাইরে না। আপনার শেষের দিকে আমরা একেবারে আপনার কাছে জানতে চাই, অনেক জিএস প্রার্থী যারা নারী বিশেষ করে, তারা বুলিং এর বিষয়টাকে অনেকটা সামনে নিয়ে আসছে এবং এই বুলিং প্রতিরোধে যে সেল রয়েছে সেটি কাজ করে না বলে অভিযোগ উঠেছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে। আপনিও একজন নারী এবং অনেক বড় পদ জিএস পদে ভোট করবেন। মূলত নির্বাচিত হওয়ার আগে এবং পরে সাইবার বুলিং নিয়ে আপনি কোনো বিড়ম্বনার শিকার কিনা, বিশ্ববিদ্যালয় এটাতে প্রতিরোধে আসলে তারা সফল নাকি ব্যর্থ? শুরুতেই বলবো বিশ্ববিদ্যালয় মানে এটাকে প্রতিরোধে ব্যর্থ। কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস দেখবেন যে ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে, এই জুলাই আন্দোলনের সময় নারীরা যেভাবে মিছিলের সামনের সারিতে থেকে লিড দিয়েছিল, আর আজকে যখন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন আমি আমার সিনিয়র আপুদের কাছে যাচ্ছি, ছোট বোনদের কাছে যাচ্ছি, কিন্তু তারা কেউ আগ্রহী হচ্ছে না। কেন আগ্রহী হচ্ছে না? কারণ বলতেছে যে কুরুচিকর মন্তব্য, স্লাট শেমিং, হেড স্পিচ, এইসব। ইভেন 21 শতকেও বলছে যে আমি যদি এই রাকসুকে তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ভাবতেছে, বলে যে আমি যদি রাকসুতে অংশগ্রহণ করি তাহলে দেখা যাবে যে পরবর্তী জীবনে আমার সমস্যা হবে, আমার আরো অনেক কিছু ফেস করতে হয়। মানে কিন্তু আমাদের প্রশাসন আশ্বাস দিয়েছিল যে আমরা একটা সাইবার বুলিং সেল
প্যানেল গঠন করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু দেখতে পাইনি। একেবারে শেষ প্রশ্ন, আসলে আপনাকে জিএস হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবে কেন? এমন কি আছে আপনার মধ্যে? আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু আমার অনেকটা আত্মপ্রচার হয়ে যায়। যাই হোক, তো আমি একটা জিনিস বলতে চাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের। আমি এই আফরিন আজকে যে হঠাৎ করে জিএস ক্যান্ডিডেট হয়েছি, বিষয়টা এরকম না। আমি শুরুতেই বলেছি বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যা নিয়ে আমি প্রথম বর্ষ থেকে কাজ করে আসতেছি। হলের সমস্যা, হলে তো বিভিন্ন সমস্যা, ছোট্ট একটা গণরুমে হিজিবিজি হিজিবর করে থাকতে হয়, সেখানে না আছে পড়ার ব্যবস্থা, না আছে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা। এখানে খাবার খেয়ে অসুস্থ হওয়ার পরে একটু যে মেডিকেলে আসবে, সেখানে না আছে কোনো চিকিৎসা। দেখা যাচ্ছে যে নাপা সেন্টার, একটা কথা আছে, সব সমস্যার সমাধান 3 বেলা নাপা খান, এটা বলা হয় আর কি। নাপা ছাড়া সেখানে কোনো ওষুধ পাওয়া যায় না। তো এই সমস্যাগুলো নিয়ে তো আমি শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতেছি। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, শুরুতেই বললাম এগুলো আত্মপ্রচার, তারপরে বলছি শুরু থেকে আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, বিভিন্ন সংগঠনের সভাপতি এবং গুরুত্বপূর্ণ পদে ছিলাম। আমি মনে করি আমার ভিতরে লিডারশিপ এবং নেতৃত্বের সেই গুণাবলীটা আমার আছে। আর বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করা থেকে শুরু করে বিভিন্ন আমি অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ আছি। আর আরেকটা কথা আমি বলবো শিক্ষার্থী বন্ধুদের, যে আজকের এই রাকসু নির্বাচন শুধু যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয়টা কিন্তু তা না। আজকের এই রাকসু নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা কিন্তু একসময় জাতীয় নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু আমি চাই শিক্ষার্থী বন্ধুরা এমন প্রতিনিধি নির্বাচিত করুক যার মাধ্যমে আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের সাথে সাথে দেশেরও পরিবর্তন হবে। আজকে দেখেন আমাদের শিক্ষা খাতে আমরা সাধারণ স্টুডেন্টরা কি করছি, এলাকার স্কুলে পড়ছি, আমাদের দেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কিন্তু আমাদের প্রশাসনে যারা আছে, এমপি মন্ত্রীর সন্তান, তাদের সন্তানরা কিন্তু দেশের বাইরে পড়াশোনা করছে। আজকে আমরা যখন অসুস্থ হচ্ছি, বিশ্ববিদ্যালয়ে তো চিকিৎসা পাচ্ছি না, কিন্তু আশেপাশে সরকারি হসপিটালে আমরা চিকিৎসা নিচ্ছি, কিন্তু তাদের সন্তানরা কিন্তু বা তারা অসুস্থ হলে কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে তারা যতদিন না পর্যন্ত নিজ দেশে তাদের সন্তানদের পড়াশোনা না করাবে, নিজ দেশের হসপিটালে তারা নিজেরা না চিকিৎসা নেবে, ততদিন পর্যন্ত এই দেশের মূলত শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের কখনোই পরিবর্তন হবে না। তাই আমি বলতে চাই যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরকম প্রার্থীকে নির্বাচিত করো যে আজকে রাকসুতে নির্বাচিত হওয়ার পরে দেখা গেল 1 বছর পরে সে সবকিছু গুছিয়ে দেশের বাইরে চলে গেল। মানে এরকম না, যার দেশের প্রতি দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, তারা যাতে আমূল একটা পরিবর্তন সম্ভব হয়, শিক্ষার্থী বন্ধুদের বলবো তারা এরকম প্রার্থী নির্বাচিত করুন। অনেক ধন্যবাদ আফরিন জাহান আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, আমরা আজকে মুখোমুখি হয়েছিলাম রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল মনোনীত জিএস আফরিন জাহানের কাছ থেকে শুনছিলাম তার আসলে রাকসু নিয়ে ভাবনা এবং তাকে কেন ভোটাররা আসলে ভোট দেবেন। তো যাই হোক, ফলাফল হবে 25 তারিখে। ভোটাররা কাকে বেছে নিচ্ছে সেদিকে আমরা তাকিয়ে আছি। আফরিন জাহানের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা। আবরার সাহের আপনাদের সঙ্গে ছিলাম।